সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। গেল সেপ্টেম্বরে প্রকাশ্যে আসে অপরাধময় আন্ডারওয়ার্ল্ডের আলোর ঝলকানি। দেখা গেল পরিচিত রাজনীতিবিদ ও সমাজের মোড়লদের কেউ কেউ অপরাধ জগতের শাহেনশাহ হয়ে আছেন। খেলা ও সামাজিক ক্লাব ভিত্তিক ক্যাসিনো জুয়াকে ঘিরে গড়ে ওঠা অপরাধ জগৎ ও তাদের কুশীলবেলা উন্মোচিত হলে রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন দফতর ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে দেখা দেয় আতঙ্ক। মাস দুয়েকের মধ্যে থেমে যায় ক্যাসিনো ঝড়, আটক রাঘব বোয়ালদেরও আর খবর নেই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ক্যাসিনোর কি হলো, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মহিউদ্দিন আহমেদ, সহ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, অপরাধ বিশ্লেষক, এবং আফজাল হোসেন, প্রতিবেদক, সময় সংবাদ। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দুদকের সুপারিশের 6.5 মাস পর স্বাস্থ্য অধিদপ্তরের কালো তালিকায় 14 ঠিকাদারি প্রতিষ্ঠান। মহামারীর দুঃসময়ে হর্তাকর্তাহীন মন্ত্রণালয়। করোনায় আরও 39 জনের মৃত্যু। সর্বোচ্চ প্রায় 18,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 3,946 জন। নমুনা সংগ্রহ ও পরীক্ষা জটিলতা নিরসন সহ 8 দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ। রাজধানীর ভবনে ভবনে ঝুলছে টুলেট। বাড়ছে ভাড়া দিতে না পেরে শহর ছাড়া মানুষের সংখ্যা, বিপাকে বাড়িওয়ালারাও। শারীরিক দূরত্ব মেনে বসবে কোরবানির পশুর হাট, জানালেন মন্ত্রী। বগুড়ায় ক্রেতা বিক্রেতার ঢল, বালাই নেই স্বাস্থ্যবিধির। এবং ফেনীর দাগনভূঞায় দোকান লুটে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা। মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনি ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, 3 ডাকাতের মৃত্যু। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম ক্যাসিনোর কি হলো। গত বছর 18 সেপ্টেম্বর থেকে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়েছিল। সেই দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান চলেছে মাস দুয়েক কিংবা তারও কিছুটা বেশি সময়। তারপর যারা গ্রেফতার হয়েছেন তারা এখন কোথায় আছেন, কেমন আছেন, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং এই আলোচনায় যাওয়ার আগে ক্যাসিনোর যারা অভিযুক্ত, যারা গ্রেফতার হয়ে আছেন, তারা কে কোথায় রয়েছেন, মামলাগুলোর সবশেষ কী অবস্থা, এসব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আফজাল হোসেনের প্রতিবেদনটি দেখে আসব। আলো ঝলমলে অন্যরকম দুনিয়া বলা হয়ে থাকে দেশের অপরাধ জগৎ বা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ হয় ক্যাসিনো থেকেই। এর মাধ্যমেই দেশের বিপুল পরিমাণ অর্থ পাচারও হয়। গত বছর সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনো বিরোধী। এরপর বের হয়ে আসতে থাকে রাজনৈতিক ছত্রছায়ায় চালানো সামাজিক ব্যবসার আড়ালে ক্যাসিনো পরিচালনার একের পর এক তথ্য। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে, বন্ধ করে দেয়া হয় সামাজিক ক্লাবের নামে বেশ কয়েকটি ক্যাসিনো ক্লাব। প্রশ্নের মুখে পড়ে ক্রীড়া ক্লাবগুলো। এখনো বন্ধ রয়েছে সামাজিক ক্লাবগুলো, কিন্তু ক্যাসিনো কি বন্ধ হয়েছে? অনেকেই বলছেন জুয়ারিরা কৌশল পাল্টেছে, এখন খেলা হচ্ছে অনলাইনে। যদিও এরই মধ্যে বেশ কয়েকটি অনলাইন ক্যাসিনো সাইট বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ঢাকায় সব ধরনের এবং সকল ক্যাসিনোর অ্যাক্টিভিটিস বন্ধ রয়েছে এবং এ বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। ক্লাব বন্ধ, শীর্ষ আসামিরা জেলে, কিন্তু তৎপরতা কি থেমে আছে? অফিস ও টর্চার সেল বন্ধ হলেও বসে নেই তাদের বাহিনীগুলো, অগ্রগতি নেই তাদের বিরুদ্ধে হওয়া মামলারও। এমনকি করোনা পরিস্থিতির সুযোগে জামিন নিতে তৎপর তারা। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকায় ক্যাসিনো ব্যবসার সম্রাট নামে পরিচিত এই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর বুকে ব্যথা অনুভব করার কথা বললে তাকে এক হাসপাতাল ঘুরে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে। 7 মাস ধরে সেখানকার কেবিনে রাজার হালে দিন কাটাচ্ছেন তিনি।
অভিযোগ আছে হাসপাতালে বসে নিজের বাহিনী নিয়ন্ত্রণ করছেন সম্রাট। সম্রাটের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলার মধ্যে অস্ত্র ও মাদক মামলার চার্জশিট হয়েছে। হাসপাতালে বসে একটি মামলার সাজাও খাটা শেষ। দুর্নীতির মামলায় অভিযোগপত্র এখনো দেয়নি দুদক। আসামি রাজার হালেই হাসপাতালে আছেন, হয়তো সে কারণেই জামিন নেওয়ার চেষ্টা না করতে আইনজীবীকে নিষেধ করেছেন। তার আইনজীবীও এক ধাপ এগিয়ে বললেন, এটা কোনো মামলাই না। সত্যিই কি তাই? আমরা এখনো জামিনের জন্য ট্রাই করিনি, ও নিয়ে আপাতত এখন করতে না করছি। এই মামলা এর চেয়ে অনেক কঠিন মামলায় আমরা জামিন করি, এই মামলা তো কোনো মামলাই না ভাই। একই অবস্থা বিতর্কিত ঠিকাদার ও বহিষ্কৃত যুবলীগ নেতা জি.কে. শামীমের। তিনিও 3 মাস ধরে হাসপাতালেই, সেখান থেকেই তার ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। অবশ্য জি.কে. শামীম জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাদক ও অস্ত্র মামলায় জামিন নিয়েছিল। বিষয়টি সময় সংবাদে প্রচারিত হওয়ার পর জামিন বাতিল করে হাইকোর্ট। জি.কে. শামীমের জামিন কাণ্ডে বিব্রত অবস্থায় পড়তে হয় উচ্চ আদালতকেও। তার বিরুদ্ধে হওয়া বাকি মামলারও কোনো অগ্রগতি নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সম্রাট এবং জি.কে. শামীমকে ফেরত পাঠাতে কয়েকবার চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ফেরত দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের চিকিৎসা চলছে। এটা যে কনসার্ন অথরিটি হলো সংশ্লিষ্ট হাসপাতাল, ওদেরকে জিজ্ঞেস করেন না কেন? আচ্ছা, ওনাদেরকে ওনারাই তো রাখছে। হ্যাঁ জি, আমরা তো সেভারেজ টাইম চিঠি দিয়েছি, তাদের চিকিৎসা শেষ হয়ে গেলে যেন ফেরত দেয়। আপনারা বেটার আপনি অথেন্টিক পাবেন ওনাদের কাছ থেকে। তারা কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য আমাদের এখানে আসছে। জি, আচ্ছা, এখন তাদের চিকিৎসা চলছে এবং আমার জানা মতে হচ্ছে চিকিৎসক যারা আছেন তারা তাদের চিকিৎসা যথাযথভাবে চলছে, এবং যারা একটু কমপ্লিকেটেড অবস্থায় আছে তাদের জন্য একটু সময় লাগছে এবং লাগাটা একটু স্বাভাবিক। জি। তবে আমরা এই ব্যাপারে তৎপর, যাতে করে কেউ যেন একটু বেশি দিন যেন থাকার জন্য কোনো যেন তৎপরতা না নিতে পারে, বা আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো সুযোগ নাই। তারা দুজনই আসলেই অসুস্থ কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ক্যাসিনো কেলেঙ্কারির মামলায় আরেক আসামি বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়া ওরফে ক্যাসিনো খালেদ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, অর্থ পাচার সহ 5টি মামলা রয়েছে। মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হলেও থমকে আছে আইনি প্রক্রিয়া। খিলগাঁও এলাকায় গিয়ে জানা যায়, খালেদ কারাগারে থাকলেও তার সহযোগীরা এখনো সক্রিয়। খালেদ গ্রেফতারের পর যারা তার বিরুদ্ধে মুখ খুলেছিল তাদের ভয়ভীতি দেখাচ্ছেন তার সহযোগীরা। অনেকে নির্যাতনের ভয়ে মুখ খুলতে চাননি, অনেকে আবার স্বইচ্ছায় খালেদ বাহিনীর তৎপরতার বিষয়টি সময় সংবাদকে জানালেন। শুক্র উঠা আর হলো ফরহাদ, যে পোলা একটা ফরহাদ নেয় উঠায় শুক্র, ওরা কাল ওরা এখন কেউ না, ওরা এখন যে এই অবস্থা। শুক্র তো খালেদ মাহমুদ ভুইয়ার লোক। হ্যাঁ, ও আগে হের কাজ করতো লোক, অঙ্কুরের মাধ্যমে উঠাইতো, তো অঙ্কুর তো নাই, এখন রেস্টার হয়ে গেছে। এত কিছু হওয়ার পর সে নিজে অ্যারেস্ট হইল, তারপরেও যখন নাকি তার মাধ্যমে যারা দখল করে রাখছে তারা যখন এত সাহস দেখাতে পারে, এত কিছু করতে পারে, তার মানে তার সহযোগীরা এখনো আছে। তদন্তের দীর্ঘসূত্রিতায় এ ধরনের মামলায় অনেক আসামি জামিনে বের হয়ে যায়। বিষয়টি স্বীকারও করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খুব ভালো অফিসারদেরকে এখানে আইও নিয়োগ করা হয়েছে। কাজে আপনারা শঙ্কিত হওয়ার কিছু নেই। দুদক তার দায়িত্ব অবশ্যই জনগণের, যেটা ট্রান্সপারেন্ট ওয়েতে জনগণের কাছে এই ইনশাল্লাহ তদন্ত শেষ হয়ে যাবে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে জামিন নিতে মরিয়া ঢাকা উত্তর সিটির কাউন্সিলর রাজীব ও পাগলা মিজান। এরই মধ্যে তারা হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ক্যাসিনো মামলার আসামিদের জামিন ঠেকাতে লড়বেন তারা। রাষ্ট্রপক্ষে এই ক্যাসিনো বিরোধী আন্দোলনে যারা শুদ্ধি অভিযানের সময় যারা গ্রেপ্তার হয়েছে, রাষ্ট্রপক্ষে সকল আসামির বিরুদ্ধে আমরা জোরালো ভাবে অপোজ করব, তাদের জামিন না হয় এবং তাদের বিচার যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যদিও এরই মধ্যে অগোচরে জামিন নিয়ে বের হয়ে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ও কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম। দুদক বলছে তাদের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। লোকমান হোসেন ভূঁইয়া ওনার অস্ট্রেলিয়াতে ক্যানবেরাতে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট আছে, সেগুলো এফআইআর আছে, সেগুলোর সব ডাটা নিতে হয়, এগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। অগ্রগতি নেই ক্যাসিনো কেলেঙ্কারি জড়িত আলোচিত দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়ার মামলার। অনেকটা আড়ালেই চলে গেছে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার মামলা। বিশেষজ্ঞরা বলছেন, আসামিদের সাজা নিশ্চিত করতে না পারলে ক্যাসিনো বিরোধী অভিযান আবারও প্রশ্নবিদ্ধ হবে। বেশিরভাগ মামলারই তদন্ত শেষ হয়নি। তদন্ত যদি শেষ না হয় তাহলে স্বাভাবিকভাবে আসামি পক্ষ তাদের ক্ষমতা সংহত করে এবং সেই ক্ষমতা অপব্যবহার করবার চেষ্টা করে তদন্তকে বাধাগ্রস্ত করবার জন্য, এবং সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচারও হবে না, এবং এটা বিলম্বিত হলে সেই আসামি পক্ষ সেখানেও তাদের ক্ষমতা ব্যবহার করবার চেষ্টা করে যাতে করে বিচার তার পক্ষে যায়, সাজা না হয়। সুতরাং এইগুলো ছিল মানি লন্ডারিংয়ের অপরাধ। এইগুলোর তদন্ত প্রায়োরিটি ভিত্তিতে করা উচিত ছিল, এবং যদি তদন্ত বিলম্বিত হয় তাহলে আসামিপক্ষ আরেকটা সুযোগ পায়, আদালতে জামিনের সুযোগ পায়। তাই দ্রুত তদন্ত শেষ করতে তদন্তকারী সংস্থা এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেখছিলাম আমরা আফজাল হোসেনের রিপোর্টে, আমরা একটু আফজালের সঙ্গে যুক্ত হতে চাই। আফজালের কাছ থেকে শুনে তারপরে আমাদের সঙ্গে যারা অতিথিতে আছেন তাদের সঙ্গে আমরা যুক্ত হব। আফজাল, আপনার রিপোর্টের একটি জায়গায় আমরা দেখছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে দেখা করতে গেছেন কেউ। তো তিনি চিকিৎসাধীন, তিনি যেখানে রয়েছেন সেটিই কিন্তু কারাগার, সাব জেল। কারারক্ষী থাকবেন এখানে, কেউ চাইলেই তার সঙ্গে দেখা করতে পারবেন না। জেলখানায় দেখা করতে গেলে যেরকম আগে থেকেই যোগাযোগ করে সময় নিয়ে কারা কর্তৃপক্ষকে জানিয়ে যেতে হয়, এখানেও একই বিধিবিধান প্রযোজ্য, তেমনটাই আমরা জানি। কিন্তু এখানে আমি দেখলাম, আপনি যেটি দেখালেন যে তার সঙ্গে দেখা করতে কেউ গেছেন, কোনো কারারক্ষীর উপস্থিতিতে আমি দেখলাম না। আপনি সেখানে সরেজমিন ছিলেন, আপনি বলেন তো চিত্রটি কীরকম? যেই কক্ষে তিনি চিকিৎসাধীন আছেন তার বাইরে কি কোনো কারারক্ষী রয়েছেন, কিংবা কারারক্ষীরা কি কাউকে ঢুকতে কিংবা বের হতে কোনো জিজ্ঞাসাবাদ করছেন, নাকি অবাধে যে যার মতো ঢুকতে পারছে? আফজাল। না, রুমের আসলে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং জি.কে. শামীমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ডি ব্লক, সেই ডি ব্লকের 2 তলায় রাখা হয়েছে। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রাখা হয়েছে এসডি ইউনিটে। আমি 2 দিন গিয়েছিলাম এই রিপোর্টটি করার জন্য। প্রথম দিনে গিয়ে যেটি দেখেছি যে 2 জন পুলিশ সদস্য সেই ওয়ার্ডটির বাইরে রয়েছেন এবং একজন কারারক্ষী সেখানে উপস্থিত ছিলেন। এর পরের দিন যখন যাই তখনও কিন্তু আমি পুলিশ সদস্য দেখেছি এবং 2 জন কারারক্ষী, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। তবে একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে, এই যে কারারক্ষী এবং পুলিশ আপনি দেখেছেন আফজাল, তাদের উপস্থিতিতেই কি দর্শনার্থীরা ভিতরে ঢুকছেন? হ্যাঁ, তাদের উপস্থিতিতেই দর্শনার্থীরা ভিতরে ঢুকেছেন। আর এসব ইউনিটে আমরা যেটি জানি যে হাসপাতালে যখন কোনো দর্শনার্থী কোনো রোগীকে দেখা করতে যায়, সেই দেখা করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময় রয়েছে, এটি সাধারণ রোগীদের ক্ষেত্রে। এবং এই যে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যে ওয়ার্ডে রয়েছেন, সেই ওয়ার্ডের বাইরেই কিন্তু বলা আছে যে এসডি ইউনিট বা আইসিইউ ইউনিটে যাদের রোগী আছে তাদের দেখা করার জন্য বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা করার নিয়ম রয়েছে। কিন্তু ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং জি.কে. শামীম তারা কিন্তু সাধারণ কোনো আসামিদের মতো বা সাধারণ কোনো রোগীদের মতো কোনো রোগী নয়। তারা একজন কারাগারে আছেন বা তারা এখন জেলে আছেন। তাদের ক্ষেত্রে যে ধরনের
প্রসিডিউর মেনটেন করা দরকার ছিল সেটা কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমরা দেখি আমি প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ধরেই কিন্তু সেখানে ছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে যার মতো আসছেন, অবাধে ঢুকছেন। আমি নিজেও বেশ কয়েকবার আইসিইউ ওয়ার্ডে ঢুকেছি। আমাকে কেউ কখনো জিজ্ঞাসাও করেনি যে আপনি কেন এসেছেন বা আপনার রোগী আছে কিনা। এটি কিন্তু পুলিশের সদস্য বলেন বা কারারক্ষী বলেন, কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি। জি, সুতরাং আফজাল, যে এটি কেউ তো বুঝলাম চাইলেই আমি। অবাধে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আপনি এই দুদকের আইনজীবীর সঙ্গে কথা বলেছেন, আমরা রিপোর্টটিতে দেখেছি। দুদকের আইনজীবী বলছেন যে প্রায়োরিটি ভিত্তিতে এই মামলাগুলো তদন্ত করা হচ্ছে, দক্ষ আইও নিয়োগ করা হয়েছে, অর্থাৎ তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তো তাহলে এই মামলাগুলোর তদন্ত এখনো শেষ হচ্ছে না কেন? আপনার কাছে কি মনে হয়? আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই অঙ্গনেই আপনি রিপোর্ট সংগ্রহ করেন, দুদকের সম্বন্ধে এরকম একটি কথা আছে যে কোনো কোনো মামলার ক্ষেত্রে দুদক অনেক বেশি তৎপর, কোনো কোনো মামলার ক্ষেত্রে দুদকের গতি, অর্থাৎ দুদকের যারা প্রসিকিউশন আইনজীবীরা আছেন আর কি, তাদের গতি অনেকটাই কম। এই মামলাটির ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার অভিজ্ঞতা কি? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে দুদক আসলে বলার জন্যই এই কথাগুলো বলে যে আমরা আহ, দক্ষ আইও নিয়োগ করেছি এবং এই মামলার যে কার্য দিবস আছে অর্থাৎ তদন্তে একটা আইনে বেঁধে দেওয়ার সময় রয়েছে 180 কার্য দিবস মধ্যে তদন্ত শেষ করা, আদালতে চার্জশিট দাখিল করা। এই কাজগুলো আইনে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দুদক সেটি আহ করতে পারে না। আমরা এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি মামলা, যে 4,000 কোটি টাকার দুর্নীতি দুদক, হয়েছে। এই আফজাল, বিষয়টা আপনি নিয়ে বলছেন যে হাইকোর্টও দুদক গেছে। করতে পারে না। আপনি বলছেন দুদক করতে পারে না। আমি আপনার কাছে জানতে চাই, অনেকে যে কথাটি বলেন যে দুদক কোনো কোনো মামলার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে করে, কোনো কোনো মামলার ক্ষেত্রে করে না। আসলে কি করতে পারে না নাকি করে না? কোনটি চিত্র? না, এটি আসলে অনেকেই বলে না। এটি আমাদের দেশের উচ্চ আদালতও কিন্তু একটি মামলার ক্ষেত্রে বলেছিল এবং আদালত অর্ডার দিয়ে বলেছিল দুদক কোন কোন ক্ষেত্রে পিক অ্যান্ড চুজ করে, কাউকে ধরে কাউকে ছাড়ে। এই জি, যে পিক অ্যান্ড চুজ ধন্যবাদ নিয়ে আফজাল। দুদকের আপনি আমাদের বইটা সঙ্গে থাকবেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আবারও আসবো আপনার কাছে। যুক্ত হতে চাই অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের সঙ্গে, অপরাধ বিশ্লেষক তিনি। অধ্যাপক কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি দেখছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেনের প্রতিবেদনটি এবং তার যে অভিজ্ঞতা, কিছু বিষয় আপনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি বিষয় হচ্ছে এই যে এরকম মামলার আসামি, তাদের সঙ্গে যে কেউ যখন তখন চাইলেই দেখা করতে পারছেন পুলিশ এবং কারারক্ষীর উপস্থিতিতে। আর দুদকের মামলার ক্ষেত্রে আমাদের সহকর্মী আফজাল যে উদাহরণটিও দিয়েছেন আদালতের রেফারেন্সে, যে আদালত এরকমটি বলেছেন দুদক মামলার ক্ষেত্রে কখনো কখনো পিক অ্যান্ড চুজ নীতি প্রয়োগ করে। তাহলে মূল বিষয়টি কি দাঁড়ালো? শেখ হাফিজুর রহমান কার্জন। হ্যাঁ, ধন্যবাদ রুমেল। প্রথমত আমি যেটা বলতে চাই যে আপনার যখন এই শুদ্ধি অভিযানটা শুরু হয় এবং ক্যাসিনো বিরোধী যে অভিযানটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছিল এবং সেটা আহ, সারা বাংলাদেশে সেটার একটা আলাদা রকম একটা ইম্প্যাক্ট ছিল এবং সেটা প্রশংসিত হয়েছে। কিন্তু মুশকিলটা হয় কি, আমাদের এখানে আপনার ক্যাসিনোর সাথে হাজার হাজার কোটি টাকা জড়িত এবং প্রতি রাতে এখানে জুয়া খেলা হতো। এবং মুশকিলটা হচ্ছে যে এই ক্যাসিনোর যে আপনার হাজার কোটি টাকার অর্থনীতি, সেইটা আপনাকে বুঝতে হবে। এবং সেই যারা এটার সাথে জড়িত ছিল, যারা জি কে শামীম, সম্রাট, তারপরে আরো যারা গ্রেপ্তার হয়েছেন, এইটা আপনার এই যে যে টাকাটা তারা পেতেন, সেইটার আমি আমার সাথে আহ, আহ, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা অনেকের সাথেই নানাভাবে কথাবার্তা হয় এবং আমরা মোটামুটি এই সমস্ত বিষয়ে গবেষণা করতে গিয়েও জানি যে এই যে আপনার যে হাজার হাজার কোটি টাকা কিংবা শত শত কোটি টাকা, এইটার যে নানা রকম ভাগ বিভিন্ন জায়গায় চলে যায় এবং যার প্রেক্ষিতে হয় কি যে এদের বিরুদ্ধে দেখা যায় যে সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে এগুলো খুব বেশি এগোয় না। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তখন যে কয়েকটি শুদ্ধি অভিযান চলেছে, যার প্রেক্ষিতে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, আপনার যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে প্রেসিডেন্ট সম্ভবত, এবং স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, এবং সেই ধারাবাহিকতায় আমরা ক্যাসিনো বিরোধী অভিযানটা হয়েছিল। এবং সেই সময়টাতে আমি একটা কথা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন সেটা খুবই প্রশংসনীয় এবং সবাই সেটিকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যক্তিকে উদ্দেশ্য না করে আমাদের যে প্রক্রিয়াটা,
যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে দুর্বৃত্তায়ন হয়েছে, ক্যাসিনো প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনারা গণমাধ্যমে মানে প্রিন্ট মিডিয়াতে যেমন ইলেকট্রনিক মিডিয়াতে তেমন আপনারা দেখিয়েছেন যে এই ক্লাবগুলো থানার ১০০ থেকে ২০০ গজের ভিতরে এবং এটা হয়েছে পুলিশ প্রশাসন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দুর্নীতি দমন কমিশন, তারা সবাই এটা জানতেন। এটা বছরের পর বছর হয়েছে এবং সেটা যদি হয়ে থাকে তাহলে প্রশ্নটা উঠেছিল যে কেন এতদিন ব্যবস্থাটা নেওয়া হয় না? মানে তাহলে কি আমাদের মানে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না, নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে কোনো কিছু না আসলে আর সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? এবং আমার যে কথাটি বারবার মনে হয়েছে, কোনো ব্যক্তিকে আপনি যদি টার্গেট করেন, ব্যক্তিকে লক্ষ্য না করে আপনাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে জিকে শামীম তৈরি হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার সম্রাট এবং বাকি যারা ক্যাসিনো, জুয়া এটার সাথে জড়িত ছিলেন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তৈরি হচ্ছেন, সেই প্রক্রিয়াটাকে আপনার নষ্ট করে দিতে হবে কিংবা সেটাকে একদম নির্মূল করতে হবে। যদি সেটা না হয় তাহলে পরে এক সম্রাটের জায়গায় আরেক সম্রাট আসবে, এক জিকে শামীমের জায়গায় আরেকটা জিকে শামীম আসবে। এবং আপনি দেখেন আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কিছু কিছু ইনহিয়ারেন্ট মানে যেটাকে বলো অন্তর্গত দুর্বলতা। আপনি দেখবেন যে অনেক বড় বড় কাজ সেটা হয় অ্যাডহক ভিত্তিতে। আপনি ক্যাসিনো বিরোধী যে অভিযানটা হয়েছে তার আগে কিন্তু পর্যাপ্ত ডেস্ক স্কোয়াড করা হয় নাই যে কোন আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে, কিভাবে তদন্ত হবে। কারণ কোন আমরা আইনে মামলা হবে আপনি সে কথাটাই বলছেন। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে যাচ্ছিলাম যে জুয়া এটির জন্য কোনো আইন নেই। তখন আমরা যেটি জেনেছিলাম যে প্রকাশ্যে জুয়া খেললে ১০০ টাকা জরিমানা, প্রকাশ্য জুয়া আইন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন, জি হ্যাঁ, আর হচ্ছে সংবিধানে ১৮(১) অনুচ্ছেদে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্র প্রস্টিটিউশন এবং গ্যাম্বলিং মানে পতিতাবৃত্তি এবং জুয়া এটাকে মানে উৎসাহিত করবেন না, এটাকে নিরুৎসাহিত করবেন এবং সেটাকে বন্ধ করা এবং নির্মূল করার জন্য যত ধরনের কার্যক্রম পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা নেবেন। কিন্তু এই কারণেই কি স্যার আজকে একজন আইনজীবী অর্থাৎ আমাদের রিপোর্টে আফজালের যে রিপোর্টটি আমরা দেখলাম সেখানে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আইনজীবী বলছেন যে এই মামলা কোনো মামলাই না, এর থেকে কঠিন মামলাতে আমরা জামিন করাতে পারি। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে তারা এখন পর্যন্ত জামিনের আবেদনই করেননি। তার মানে কি বিষয়টি এই, যেহেতু হাসপাতালে তারা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন বলে চিত্র আমাদের কাছে, এ কারণে কি জামিন আবেদন করছেন না? ব্যাপারটি এরকম মনে হয় স্যার আপনার কাছে? আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে কোনো বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে ডেস্ক ওয়ার্কটা পর্যাপ্ত করা হয় না। কারণ আপনি যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন তাদেরকে কোন আইনে মামলা করা হবে, কিভাবে শাস্তি দেওয়া হবে, তাদেরকে মানে আপনি দেখেন যে এই ক্যাসিনোর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করার পরে আমরা জানলাম যে ক্যাসিনো বিষয়ক আমাদের দেশে কোনো আইন নাই। আমাদের দেশে যেটা আছে আপনার সেটা হচ্ছে ওই যে আপনার ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন। তাহলে পরে আপনি তাদেরকে কোন আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা করবেন? এবং আমরা পরবর্তীতে দেখলাম আপনার মাদক, অর্থ পাচার, অস্ত্র আইন এইটার ব্যাপারে তাদের বিরুদ্ধে আপনার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে। একটা হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের এখানে জঙ্গিবাদ যে আপনার স্যার এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু মহিউদ্দিন মহির সঙ্গে যুক্ত হতে চাই। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। জনাব মহিউদ্দিন মহি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি দেখেছেন আমাদের সহকর্মী রিপোর্টটি। আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং আমি যেটি জানি যে আপনি একটি ক্লাবের সঙ্গেও সংগঠক হিসাবে যুক্ত রয়েছেন। তো এখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমি যদি কয়েকটি ক্লাবের নাম আপনাকে বলি, ওয়ান্ডারার্স ক্লাব অন্যতম অভিযুক্ত। কয়েক বছর ধরে কিংবা যদি বলি যে দশকের কথাও যদি বলি বা এই সময়টা ধরে তারা ফুটবলে কোনো ক্লাবই রাখে না। ইয়ংম্যানস, ফকিরাপুল ইয়ংম্যানস, তারা একসময় ফুটবল লিগে খুব ভালো দল ছিল। মাঝারি মানের দল থাকলে অনেক সময় তারা বড় বড় দলকে হারিয়ে দিত, তাদের কাছে বড় দলগুলো অনেক সময় আতঙ্কে থাকতো। সেই ক্লাবটি কোনো ফুটবল দল করে না। মোহামেডান স্পোর্টিং ক্লাব অন্যতম জায়ান্ট ক্লাব বাংলাদেশের, গত কয়েক বছর ধরে লিগে কেমন ধুঁকছে, বলা হচ্ছে টাকার সংকটে তারা ভালো টিম করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকা এখানে উঠছে। পুরো বিষয়টা যখন এরকম হয় তখন আপনারা যারা সংগঠক আছেন তখন আপনাদেরকেও বিব্রত করে কিনা? মহিউদ্দিন মহি। ধন্যবাদ শিমুল ভাই। রুমেল ভাই ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি
আমার বক্তব্যের শুরুতে এই কোভিড-19 আঘাতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শুরু করছি। বিষয়টি হয়েছে, আপনি যেই কথাটা বলেছেন, প্রত্যেকটা ক্লাবের কিন্তু আলাদা আলাদা টিম আছে, ফুটবল টিম, সবাই কিন্তু বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণ যে করে না তা না। হয়তো প্রফেশনাল লিগে ইএমএস ক্লাব এখন অংশগ্রহণ করতে পারে না, থার্ড ডিভিশন লিগে অংশগ্রহণ করছে, কিংবা সেকেন্ড ডিভিশনে কিংবা বিসিএল এ অংশগ্রহণ করছে। ওয়ান্ডার্স ক্লাবও, ওদেরও ফুটবল টিম রয়েছে, তারাও একটা লেভেলে ফুটবল খেলছে, ফুটবল টিম আছে। মোহামেডান ক্লাবের অবস্থাও একই রকম। হ্যাঁ, মোহামেডান ক্লাবে ওরা প্রিমিয়ার ডিভিশন, প্রফেশনাল লিগে খুব একটা ভালো করছে না, এটা ঠিক। আমি মনে করি বাংলাদেশের ফুটবলে আগে যখন এই ক্যাসিনো চর্চা ছিল না, যখন এই ক্যাসিনো কালচার ছিল না, তখনও কিন্তু ক্লাবগুলি খেলেছে। তখন ক্লাবগুলির সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন যারা ব্যবসায়ী ছিলেন, ডোনার ছিলেন, ক্লাবের মেম্বার্সরা ছিলেন, তারা কিন্তু ক্লাবগুলির সাথে সম্পৃক্ত থেকে ক্লাবগুলি পরিচালনার ব্যয়টা বহন করতেন। পরবর্তীতে বাংলাদেশে যখন ক্যাসিনো কালচার আসলো, এই ক্যাসিনোর বিষ বাষ্পের কারণে এই ক্লাবগুলি আসলে মূলত ক্লাবের যারা মূল নেতৃত্ব ছিল, দুই একজন ছাড়া, তারা কিন্তু এই ক্যাসিনোর সাথে যারা সম্পৃক্ত, তাদের শক্তির কাছে তারা কিন্তু পরাজিত হয়ে ক্লাবগুলি থেকে আলটিমেটলি নিজেদেরকে সরিয়ে রেখেছে, গুটিয়ে রেখেছে। মহিন ভাই, আপনি বলছেন তাদের শক্তির কাছে নিবেদিত প্রাণ সংগঠকরা পরাজিত হয়েছেন, কিন্তু এই অশুভ শক্তিগুলো ঢুকলো কি করে ক্লাবগুলোতে? এটা আসলে দেখবেন আপনার, এই যেই ক্লাবগুলিতে ক্যাসিনো চলেছে, সেই ক্লাবগুলির যারা ম্যানেজমেন্টে আছেন, কোনো না কোনো ভাবে হয়তো ম্যানেজমেন্টে তারা ঢুকে হয়তো বা তারা তখন টোটাল ম্যানেজমেন্টটা তাদের দায়িত্বে নিয়েছেন, যেটা আমি মনে করি। কিন্তু মহিন ভাই, হ্যাঁ, কোনো না কোনো হয়তো তারা ঢুকেছেন। আপনি আজকে বাফুফের সহসভাপতি হিসাবে আছেন, হয়তো আগামী কমিটিতে থাকবেন কিংবা থাকবেন না, কিন্তু ফুটবল অঙ্গনে কিন্তু আপনারা রয়েছেনই। তো এই যে কিছু দুর্বৃত্ত এই ফুটবল অঙ্গনে ঢুকে গেলেন, ক্লাব পাড়ায় ঢুকে গেলেন, আপনারা কি জানতেন না, নাকি আপনারা জানলেও বিষয়টা আপনারা ওভারলুক করেছেন, অথবা আপনারা কিছু করার ছিল না? কোনটি? বিষয়টি দেখুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বটা কি? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বটা হলো বাংলাদেশে ফুটবলটা ঠিকমতো হচ্ছে কিনা, ফুটবলের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সে ব্যাপারে সাপোর্ট দেওয়া, ডিস্ট্রিক্টগুলিকে সাপোর্ট দেওয়া, ক্লাবগুলিকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট কিংবা ফুটবল লিগগুলি অর্গানাইজ করা। এখন কোনো ক্লাবে যদি কোনো অনিয়ম হয়, কোনো অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ড হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের না, সেটা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন সেই জায়গাটাতে তাদের দায়িত্বটা পালন করবে। আমাদের যেটা দায়িত্ব, আমরা ফুটবলটাকে অর্গানাইজ করব, ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ শক্তিটা নিয়োগ করব, আমরা ফুটবলের ডেভেলপমেন্টে কাজ করব, বাংলাদেশের ফুটবল যেন আবার অতীতের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আবার যখন সন্ধ্যার পরে যখন ক্লাবগুলোতে এরকম অরাজকতা তৈরি হয়, তখন ফুটবলটা কিভাবে এগোবে, আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেগুলো করা, কিন্তু অবহিত করার কাজটা কি, দায়িত্বটা কি আপনাদের ছিল কিনা, সেটি আপনারা করেছেন কিনা? যদি একদিক দিয়ে এটা দায় হয়তো এড়ানো যাবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা আমিও বলি, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মহোদয় আছেন কাজী সালাউদ্দিন, উনি যদি কোনো, আমরা সচরাচর ফুটবল ফেডারেশনে কিন্তু মানে রেগুলার আমাদের যাওয়া পড়ে না, আমরা গেলেও দিনের বেলা হয়তো যাই, আমাদের নলেজে নেই যে এখানে ক্লাব পাড়ায় রমরমা ক্যাসিনো চলছে। আমরা এই রমরমা ক্যাসিনোর ভয়ে ওই এলাকা দিয়েই আমি হয়তো কোনোদিন চলাফেরাও করিনি। অর্থাৎ তাহলে আপনারা রমরমা ক্যাসিনোর কাছে ভীত ছিলেন মহিউদ্দিন ভাই? বিষয়টা এরকমও না যে রমরমা ক্যাসিনোর কাছে আমরা ভীত ছিলাম, বিষয়টা এরকম না। এটা আসলে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ধরনের এই ক্লাবগুলিকে সতর্কীকরণের বিষয়টা কিন্তু ফুটবল ফেডারেশনের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের যেই দায়িত্বটা সেটা আমরা পালন করি ফুটবল অর্গানাইজ করার জন্য, টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য, লিগ অর্গানাইজ করার জন্য, এটা আমাদের দায়িত্বের মধ্যে আসলে পড়ে না।
জি, ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসবো। আরেকবার একটু আমার সহকর্মী আফজাল হোসেনের কাছে যেতে চাই। আফজাল, আপনার রিপোর্টটি করার জন্য আমি দেখেছিলাম যে খিলগাঁও এলাকায় গিয়েছিলেন, যেটি হচ্ছে আপনার ক্যাসিনো খালেদ আহমেদ ভুইয়ার এলাকা। সেখানে অনেকের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে একটি লোকের সঙ্গে কথা বলাটা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, কারণ এক সময় আমি ওই লোকের ইন্টারভিউ করেছিলাম। সাদা পাঞ্জাবি পরা যে লোকটি ছিল, বরকতুল্লাহ তার নাম, আমি তখন সরেজমিন গিয়ে দেখেছিলাম যে তার কয়েকটি ফ্ল্যাট, পৈতৃক বাড়িতে তারা 10তলা ভবন নির্মাণ করেছিলেন, সেখানে পৈতৃক সূত্রে পাওয়া তার কয়েকটি ফ্ল্যাট ছিল, তার মধ্যে 2টি ফ্ল্যাট সেই ক্যাসিনো খালেদ দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ। আজকে যখন তিনি কথা বলেন আপনার সঙ্গে, আমি দেখলাম যে তিনিও কিছুটা ভীত। তো এখনকার পরিস্থিতিটা কীরকম ওখানে? তিনি ভিতরে থাকলেও, খালেদ ভিতরে থাকলেও তার লোকেরা কি এখনো সেখানে একই রকমভাবে দাপিয়ে বেড়াচ্ছে? তার অবস্থার কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আগে যেভাবে ছিল সেভাবেই এখনো আছে। তার ফ্ল্যাট যেটি দখলে খালেদের লোকজন করে দিয়েছিল, সেই দখল মুক্ত কিন্তু এখনো হয়নি। সেই ফ্ল্যাটেই খালেদের সহযোগীরা রয়েছে এবং বরকতুল্লাহ উনি আমাদেরকে জানিয়েছেন যে খালেদের টর্চার সেলে তাকে 6 দফা নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পরে তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল এবং এরপরে যখন খালেদ গ্রেফতার হওয়ার পরে নামে বেনামে বিভিন্ন লোকজন তাকে এসে হুমকি দিয়ে যাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি এই বরকতুল্লাহর বিরুদ্ধেই কিন্তু উল্টো একটি মামলা করা হয়েছে যে এই বরকতুল্লাহ নাকি যিনি এই ফ্ল্যাটটি দখল করে আছেন তাকে হত্যার বা ভয়ভীতি দেখাচ্ছেন, সেই হিসেবে একটি জিডিও করেছেন। এবং ওই এলাকায় গিয়ে আমি যেটি দেখলাম সেটি আমরা আমাদের যে উপমহাদেশে একটি কথা প্রচলিত আছে যে কোনো অপরাধী জেলে গেলে জেলে থেকে বাইরের অপরাধ জগৎটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আমরা ওই এলাকায় গিয়ে খিলগাঁও, বাসাবো, সবুজবাগ এলাকায় গিয়ে যেটি দেখেছি যে অনেকেই বলছেন যে খালেদের যে 15 জন সহযোগী তারা এই এলাকার অপরাধ জগৎটা নিয়ন্ত্রণ করতো, তারা কিন্তু এখনো সক্রিয় রয়েছে এবং এই নির্দেশনা কিন্তু খালেদ জেলে থেকে দিচ্ছেন বলে অনেকেই বলছেন। এবং চাঁদাবাজির যে অভিযোগগুলো আমি মোড়ে মোড়ে গিয়ে শুনেছি যে এখনো অনেকেই চাঁদাবাজি করছেন, যদিও এবং তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে চাঁদাবাজির ঘটনাগুলো কারা করছে, তো বলছে তারা আমাদেরকে জানিয়েছেন যে খালেদের সহযোগীরা এই কাজগুলো করছে। তো অপরাধের চিত্র কিন্তু এখন আগের মতোই রয়েছে। এই যে বরকতুল্লাহর কথা আপনি বলছেন, বরকতুল্লাহ কি আফজাল, বরকতুল্লাহ সাহেব কি এই অভিযোগগুলো নিয়ে থানা পুলিশের কাছে গিয়েছিলেন? এখনো তিনি ভয়ভীতির শিকার হচ্ছেন, এখনো তার ফ্ল্যাটটি দখলমুক্ত হয়নি। এই যে পরিস্থিতি, এগুলো কি তিনি থানা পুলিশকে জানিয়েছেন? পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? বরকতুল্লাহ একটি জিডি করেছেন, তাকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে সেই বিষয়টি নিয়ে। এবং থানা পুলিশের উনি যতটুকু আমাদেরকে বলেছেন যে থানার ওসি যিনি দখল করেছেন তাকে নিয়ে বসে একটি মীমাংসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু মীমাংসা করা হয় নাই। ফ্ল্যাটটি এখনো দখলে রয়েছে এবং এই বাই দিস টাইম এই বিষয়টি আদালতে গড়িয়েছে। এখন আদালতে এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং বরকতুল্লাহ যদি বারবারই বলছেন যে তিনি এখন তার পরিবার নিয়ে ভীত সন্ত্রস্ত রয়েছেন, কারণ নামে বেনামে খালেদের লোকজন এসে তাকে হুমকি দিয়ে যাচ্ছে। জি, আফজাল আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে অধ্যাপক কার্জন সংযোগ বিচ্ছিন্ন আছেন, সংযুক্ত হলে আমি আবার তার কাছে যাব। একটু মহিউদ্দিন আহমেদের কাছে যুক্ত হতে চাই। মহিউদ্দিন আহমেদ, আপনি শুনছেন নিশ্চয়ই, এর আগে আপনি বলছিলেন যে আসলে বাফুফের বা ফুটবল ফেডারেশনে খুব বেশি কিছু করার থাকে না। আমাদের একজন দর্শক ফেসবুকে বলছেন যে গত 30 বছর বা তার কম সময় ধরে যদি এই ব্যবসাগুলো হয়ে থাকে, বাফুফে কিছু করার নেই কিংবা আমরা জানতাম না, এটুকু বলে কি তারা দায় এড়াতে পারে কিনা? মহিউদ্দিন আহমেদ, দেখুন, মানে বাফুফের যে বাফুফের স্ট্যাটিউতে কোন ক্লাব কিভাবে চলবে, প্রত্যেকটা ক্লাবের নিজস্ব ম্যানেজমেন্ট আছে। প্রত্যেকটা ক্লাব তাদের নিজস্ব ম্যানেজমেন্ট এবং তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। ওই ক্লাব কিভাবে কোন পদ্ধতিতে কি আঙ্গিকে চলবে সেটা কিন্তু ওই ক্লাবেরই দেখার দায়িত্ব, সেটা কিন্তু বাফুফের দেখার দায়িত্ব না। বাফুফের দেখার দায়িত্ব না, কিন্তু অভিযোগটা যদি এরকম হয় যেহেতু ক্লাবের পরিচালকদের ভোটে বাফুফের নেতারা নির্বাচিত হন, সে কারণে ভোটের কারণে আপনারা কাউকে চটান না। বিষয়টা বোধহয় ঠিক সেই রকমও না। কারণটা হলো, আমার দৃষ্টিতে যেটা আমি বলি, ধরুন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্বটা হলো ফুটবলটাকে অর্গানাইজ করে দেয়া। এখন কোনো ক্লাবের উপরে কিন্তু আমাদের ওই টাইপের প্রশাসনিক কোনো ক্ষমতা নাই হস্তক্ষেপ করা। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আমাদের সঙ্গে থাকবেন।
অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে যুক্ত হতে চাই। কার্জন স্যার, শুনছিলেন আমাদের সহকর্মী এর আগে আফজাল যেমনটি বলছিলেন যে এই যে এখনো পর্যন্ত যারা জেলে রয়েছেন, জেলের ভিতরে থেকেও তারা অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ, এবং তার কিছু সরেজমিন চিত্রও তিনি দেখে এসেছেন খিলগাঁও এলাকায় ঘুরে, যেটি হচ্ছে যে খালেদের এলাকা। তো এইটি যদি অবস্থা হয়, একদিকে তদন্ত ঝুলে থাকবে দিনের পর দিন, অপরদিকে তারা এই হাসপাতালে বসেই তাদের জগৎটা নিয়ন্ত্রণ করবেন, তাহলে এই অপরাধটা নির্মূল হবে কিভাবে? হ্যাঁ, সেই কথাটাই আমি বলছিলাম যে আপনি যদি শুধুমাত্র ব্যক্তিকে লক্ষ্য করেন, টার্গেট করেন, তাহলে তো হবে না। আপনার পুরো যে প্রক্রিয়াটা দুর্বৃত্তায়ন, এই যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে ক্যাসিনোকে কেন্দ্র করে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, হ্যাঁ, সেইটাকে যদি আপনি লক্ষ্য করেন এবং সেইটাকে নির্মূল যদি না করেন, তাহলে পরে তো একজন গেলে আরেকজন আসবে এবং আপনি তারা হাসপাতালে বসে নিয়ন্ত্রণ করছেন। আমরা তো এর আগে থেকে জানি যে জেলে বসে অনেকে আপনার তাদের যে মাফিয়া কিংবা তাদের যে সংগঠিত অপরাধ চক্র, তাদের কর্মকাণ্ড, সেটা নানাভাবে তারা সংগঠিত করেন এবং এইটা আপনার বুঝতে হবে যে অপরাধী চক্র যখন কোনো অপরাধ করে এবং তার সাথে শত কোটি টাকা, হাজার কোটি টাকা জড়িত থাকে, তার নিজস্ব একটা অর্থনীতি থাকে এবং তার নিজস্ব যে অর্থায়ন, নিজস্ব যে মুনাফা, সেটার নিরাপত্তার জন্যই সে কিন্তু আপনার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, এ সমস্ত জায়গাতে তারা তাদের লোকজনকে রেখে দেয় যে তারা যেন যখন তারা বিপত্তিত হবে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে তাদের সুরক্ষার জন্য, কিংবা তারা যেন ফিরে আসতে পারে। কারণ আমি বিভিন্নভাবে আপনার খুব বিশ্বস্ত সূত্রে শুনেছি যে আরো প্রায় করোনা পরিস্থিতির আগের কথা, যে সম্রাট উনি আপনার পিজি হাসপাতালের যেখানে ওখানে বসে তিনি মানে গালমন্দ করছেন, সবাইকে গালমন্দ করছেন এবং তার ভাষ্যটি এরকম যে আমি তো সবাইকে দিয়েই ক্যাসিনো ব্যবসাটা করেছি, না আমি যে ক্যাসিনো থেকে আমার যে আয়টা হয়েছে সেটা রাজনৈতিক দলের নেতা, প্রশাসন, সব জায়গায় আমি দিয়েছি, তাহলে পরে আমাকে কেন বলির পাঠা বানানো? মানে পুরো বিষয়টা স্যার, গ্রেফতারের পরপরও সম্রাটকে উদ্ধৃত করে এই ধরনের বক্তব্য আমরা গণমাধ্যমগুলোতেও দেখেছি। স্যার, আপনি বারবারই বলছেন যে ব্যক্তিকে টার্গেট করে নয়, পুরো সিস্টেমকে আঘাত করতে হবে বা সিস্টেমকে টার্গেট করতে হবে। তাহলে স্যার, সিস্টেমটা ভাঙার জন্য কি করা যেতে পারে? আপনার পরামর্শ কি? এই যে আপনার মানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার প্রথমত ধরেন আপনি যে ক্লাবগুলোতে এগুলো হচ্ছে, সেটা কিন্তু আমরা 80-র দশক থেকেই জানি যে এই আবাহনী, তারপর মোহাম্মডান ব্রাদার্স, এই সমস্ত ক্লাবে রাতের বেলা জুয়া হয়। এটা কিন্তু কয়েক দশকের ঘটনা, এটা কিন্তু আমরা মোটামুটি অনেকদিন আগে থেকে জানি এবং সেটা কিন্তু আস্তে আস্তে আপনার এটা বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, তারপরে এটার অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, সাথে সাথে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং অর্থ সংক্রান্ত অপরাধগুলো বেড়েছে। এবং যখন কোনো অপরাধ হয় এবং তার অর্থনীতিটা অনেক বড় হয়, শত কোটি টাকা, হাজার কোটি টাকা, তখন কিন্তু সে তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে আপনার প্রশাসনের লোক রাখে, রাজনৈতিক দলের লোক রাখে এবং আমরা কিন্তু সেটা পত্র পত্রিকা এবং ইসের মাধ্যমে আপনারা দেখেছি। এবার আমার যেটা মনে হয় যে একটা পলিসিগত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি ক্যাসিনোকে নীতিগতভাবে বৈধতা দেবেন কি। কারণ এটা পৃথিবীতে অনেক জায়গায় ক্যাসিনো কিন্তু বৈধ আইন করে, যেমন ধরেন যে মালয়েশিয়াতে সীমিতভাবে জুয়া বৈধ এবং তারা 2016 সালে জুয়া থেকে তার রাজস্ব আয় হয়েছে 1805.29 মিলিয়ন মার্কিন ডলার। আপনার ভারতের সুপ্রিম কোর্ট সেখানে একটা হয়েছিল যে ওখানে যে ক্রিকেটে বেটিং হয় সেইটার ব্যাপারে কি করা যায়। তখন আপনার যে কমিটি করেছিল তারা বলেছে যে ভারতের বিভিন্ন রাজ্যে আপনার প্রকাশ্যে না, মোটামুটি সবাই জানে যে জুয়া হয় এবং তারা বলেছে 21টি শর্ত সাপেক্ষে জুয়া কিংবা এগুলোকে বৈধ করা। এবং আমরা আরো জানি যে আপনার এই স্যার, আমাকে শেষ করতে হচ্ছে, আমার সময় শেষ হয়ে গেছে স্যার। আপনাকে বৈধতা দেওয়ার জন্য রিটও করা হয়েছে। জি স্যার, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, ধন্যবাদ জানাচ্ছি তাকেও। ছিলেন বাফুফের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, আপনাকেও ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।